মারবা তুই মারো। আরে জীবনে একবারই এমপি আর লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো। আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগ যেই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, সময় মতো ব্যবস্থা নিব। আর সে ভাঙচুরটা কি? ভিসির বাড়ির ওই ছবি দেখে আমার মনে পড়ছিল 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 32 নম্বর বাড়ি যেভাবে ভাঙচুর করেছিল, ঠিক একই কায়দায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই তথ্যগুলো আপনার জানা উচিত। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটি কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি মারমুখী বক্তব্য শুনেছেন, মারবাই তো মারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেন উনি এই কথা বলল? বর্তমান চলমান পরিস্থিতিতে রাজনীতি প্রেক্ষাপটে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাংলাদেশের একজন আইডল এবং ফাটাকেষ্ট। সে কিন্তু গরিবের ফাটাকেষ্ট। ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতির বিপক্ষে কাজ করে, যে দুর্নীতি করে তার বিপক্ষে কাজ করে, দুর্নীতিকে সে ছাড়ে না, সে যেই হোক। দর্শক, এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই আরো কিছু কথা বলেছে। সে নাকি সাবেক সংসদ সদস্য যখন ছিল না, তখন কিন্তু সে যুবলীগ করেছে, ছাত্রলীগ করেছে। দর্শক, যখন চলমান আন্দোলন চলতেছে, ছাত্রলীগ এবং ছাত্ররা বিরোধী দলের কোঠা নিয়ে, তো এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই যে ভয়ানক বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষাপটে ছাত্রলীগের সভাপতি মিলে কি বলেছিল, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। আর এই ভিডিও ক্লিপটা দেখে আপনার যদি মনে হয় যে আপনার কোনো ব্যক্তিগত মতামত আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। তা চলুন সেই ভাইরাল ভিডিও এবং ভাইরাল গর্জমুখী সুমন ভাইয়ের বক্তব্যটি দেখি, তারপরে আমরা ফিরে আসব পরবর্তী ভিডিওতে, সাথে থাকবেন। আরে মারবা তুই মারো। আরে জীবনে একবারই এমপি আর লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি? শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস। ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার। খেরে থাকলো না কেন? আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, চিনুননি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিছেন পৌরসভায় 10, আর নেতা হলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করিয়া। কত করিয়া নিছেন? আচ্ছা, যে বেটায় সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই। কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করো আর মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তুই মারো।
আরে জীবনে একবারই এমপি হইছে আর লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো আমার এটা দিন পরিশোধ হয় না। তবে বাইটা চাইরা দিতুই বা যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো উনাইন এমপি তাইকা যদি মাল না বানাইন, এমপি তাইকা যদি 2 নম্বরই পয়সা না কামাইন, টেকা বানানিটা চাইরা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইনি। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা। যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো। আইয়া কয় জামাইয়ে মারে ইটাও আমি বিচার করিয়া দেওয়ান লাগে। উনকা কিতা করবো, মানছে ভালোবাসতাম কে যাইতাম কই আমি। ভালোবাসলে তো যাওন যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে। লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া গেছে। আরেকজনের 2টা কিডনি নাই। ফুফে কইছে কিডনি দিব, কিন্তু টাকা লাগে 15 লাখ। একলার ফেট থেকে আরেকলার ফেট কিডনি নিতে। উনকাই 15 লাখ মানছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং, আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম। কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম, চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সফল হইতাছে। মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে, 3 স্টার হোটেল। আন্দোলন করে মারামারি করে। এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন 1-2টা দলের মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, যেই হোক, সুস্পষ্ট বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন কি মামাবাড়ির আবদার পেয়েছ? বসতে বলা হচ্ছে, বসছো না। স্লোগান দিতে বলা হচ্ছে, স্লোগান থামাতে বলা হচ্ছে, থামাচ্ছ না। এই একটি সংকটময় পরিস্থিতিতে, চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। এই ছাত্রলীগ কে করতে বলছে? যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোর ভাবে বলছি, সামনে ডানে বামে অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। সুস্পষ্ট হয়ে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, সুস্পষ্ট হয়ে বলছি, যেই হোক, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে ছাত্রলীগের কর্মীরা এখানে আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, বসো বসো। এখন একটা প্রশ্ন করি, এখন খেলা যদি মিরপুরে হয়, সিলেট স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে বরিশালে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়, চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে? আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামাবাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট দেখে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য
যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে। সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ বাতিল করা সঙ্গত নয়। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের আপিলের ডিভিশন, আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।